চিরকাল আমি আমার বাবাকে দেখে এসেছি আলমারিটাকে এরকম টিপটপ রাখতে, মানে সব থেকে খারাপ অবস্থা থাকতে হচ্ছে আমার আলমারি। যে আমি নিয়ে আসিনি তোকে, আমরা একসাথে এসেছি। যে আমার যে 25টা জামা ওখানে রয়েছে সেইটা আমাকে রিমাইন্ড করানোর জন্য। তুমি খুব আর কি, তোমার যে মাথায় বুদ্ধি আছে সেটা এর থেকে প্রমাণিত। তুমি যে এরকম এই কথা। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেয়তী স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা শুরুই করছি সৌরভের টিফিন বক্সটা শেয়ার করে। সাধারণত সৌরভ তো আর টিফিন নিয়ে যায় না, কারণ ওই খাবার বহন করাটা ওর আবার খুব একটা পছন্দের জিনিস নয়। সেই জন্য যখন বলি যে একটু ফল দিয়ে দিই, তখন আর খুব একটা নাও বলতে পারে না। তাই আজকে একটু আপেল স্লাইস করে দিয়ে দিয়েছিলাম, আর তার সঙ্গে সম্ভবত এটা চেরি ফলই হবে, কারণ দেখতে তো চেরির মতনই লাগছে আর খেতেও বেশ ভালো, টক মিষ্টি, খুব সুন্দর একটা স্বাদ। তো সেটাই দিয়ে দিলাম। আর সেই সঙ্গে একটা জিনিস তোমাদের সঙ্গে এবার শেয়ার করতেই হচ্ছে, সেটা হলো এটা যে গতকাল প্রায় 25খানা জামা কাপড় সৌরভের, যেগুলো সবই আর কি লন্ড্রির পরে সৌরভ এখানে এনে, মানে এই তাকটায় এনে জমা করে এবং তারপর একটা একটা করে পরে বেরোয়, সেগুলো সব কটাকে আমি আয়রন করেছি। তার কারণ একটাই, গতকাল দেখছিলাম যে সৌরভ এখান থেকে একটা জামা বার করে পরে যাচ্ছে, যেটা একেবারেই আয়রন করা নয়, আর ওর যেন কেমন একটা অনীহা রয়েছে এই আয়রন করা ব্যাপারটাতে। তাই আমি দায়িত্ব নিয়ে সবকটা জামা ইস্ত্রি করে রেখে দিয়েছি, আর একদম ঠিকঠাক মতনই রেখেছি। যেখানে শার্ট থাকার কথা সেখানে শার্ট রয়েছে, যেখানে টি শার্ট আর ট্রাউজার্স রাখার কথা সেই দিকটায় ট্রাউজার্স রেখে দিয়েছি। বাড়িতে আসার পর এটা দেখে গতকাল সত্যিই কিন্তু একেবারে চমকে গেছিল সৌরভ। আমি একেবারেই গোছানো মানুষ নই, মানে আমি অনেকবারই আমার ভিডিওতে বলেওছি যে আমি কোনো কালই খুব যে একেবারে জিনিসপত্র গুছিয়ে রাখা এটা আমার মধ্যে না সামহাও মানে গ্রো করেনি। আমি পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস পছন্দ করি, কিন্তু যে একদম গোছানো সবকিছু রয়েছে সেটা কখনোই আমার মধ্যে আসেনি। মানুষটা আমি কিন্তু খুব একটা অগোছালো নই, কিন্তু আমার এই হ্যাবিটটা রয়েছে যে আমি জিনিসপত্র খুব যে একদম প্রপার স্ট্যাক বাই স্ট্যাক এরকম ভাবে সাজানো থাকবে সেইটা আমার হয়নি। যার জন্য আমার ওই মানে গোছানো জিনিসটা ওই মাসে হয়তো 1-2 বার এরকম ভাবে আর কি আসে, যখন আমি আমার যেখানে জামা কাপড় থাকে সেটাকে গুছিয়ে রাখি, অথবা অন্যান্য কোনো জায়গা ধরো একটু মনে হচ্ছে অগোছালো রয়েছে সেই জায়গাটাকে ঠিক করে রাখি। আদারওয়াইজ ওই যে প্রত্যেক উইকে গোছানো হচ্ছে এরকম কিছু আমার মধ্যে সত্যি এই জিনিসটা নেই। অলমোস্ট 1.5 ঘন্টা ধরে ওর এই 25খানা জামা কাপড় যেটা এটার মধ্যে ছিল সব কটাকে আমি আয়রন করে তারপরে ওটা গুছিয়ে রাখতে না আমার মানে এত আর কি শান্তি লাগছিল মনের মধ্যে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। চিরকাল আমি আমার বাবাকে দেখে এসেছি আলমারিটাকে এরকম টিপটপ রাখতে, মানে খুব সিনসিয়ারলি সমস্ত জিনিস, মানে যেখানে যে জিনিসগুলো থাকার, এমনিতেও বাবার মানে প্রত্যেকটা কাজের মধ্যে ওই ডিসিপ্লিন ব্যাপারটা খুব রয়েছে, ভীষণ মেনটেন করে ওটা বাবা, যার জন্য আলমারিতেও মানে সেই ছাপটা স্পষ্ট। মায়ের আলমারিটাও একদম প্রপারলি গোছানো রয়েছে। কোনো কোনো সময়তে হয়তো শাড়িটা মানে ওভারলোডেড হয়ে যায়, একটার ওপর আরেকটা চেপে যাচ্ছে, কিন্তু প্রপারলি ভাঁজ করা বা মার পলিশ করা একদম ঠিকঠাক। সব থেকে খারাপ অবস্থা থাকতে হচ্ছে আমার আলমারিটা, যেটা কখনো গোছানো থাকতো না, মা গুছিয়ে রাখতো এবং তারপরেই মার সাথে আমার ঝগড়া হতো, কোন একটা জিনিস আমি খুঁজে পেতাম না, তারপরে মাকে বলতাম, এসে আবার ঠিক মাই বার করে দিত। এবং সেটা যখন মানে তার আগে ধরো বিরাট বিরক্ত হচ্ছি যে কাজের সময় জিনিস পাই না, তুমি কেন এরকম, এই জন্য আমি বারণ করি, এত গোছানোর দরকার নেই, এসব বলেছি টলেছি। মা ঠিক কাজ করতে করতে এলো যে হ্যাঁ কি হয়েছে, আমি এটা খুঁজে পাচ্ছি না, দিয়ে তারপরে একটু জাস্ট একটু কি নাড়লো, এদিক ওদিক করলো, এরকম ছুঁড়ে খাটের ওপর রাখতো। মানে তখন আর কি চূড়ান্ত রাগের পর্যায়ে চলে গেছে, কাজ থেকে ডেকে এনেছি অফকোর্স। তো সেইটা আজকে খুব মানে হন্ট করছিল আমাকে। বাবা মায়ের মতন গীতশ্রীদিকেও দেখেছি, মানে শিলিগুড়িতে আমার শাশুড়ি মা আর কি, তাকেও দেখেছি যে আলমারিতে মানে সেই বিয়ের সময়তে যে জামা কাপড়টা পরেছিল, মানে যেটা পরে আর কি বিয়ে করেছিল, সেটাও একদম প্রপারলি গুছিয়ে আলাদা করে একদম সুন্দর করে রাখা রয়েছে, একদম পুরো দেখে মনে হয় ছবির মতন একটা আলমারি। তো সৌরভকে বাড়ি আসাতে বলেছিলাম যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, ও পুরো মানে অস্ট্রিকেন বলে না যে হ্যাঁ এইটা মানে কি করে করলি তুই এতক্ষণ ধরে, তোকে কে বলেছে এতক্ষণ ধরে করতে, এইসব বলছে। বললাম যে আমার ভালো লেগেছে করতে, মানে ইস্ত্রি করার ব্যাপারটার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসে দেখবে, সেটা আমার করতে ভালো লেগেছে। কিন্তু পরের বার থেকে মানে বি কশাস, ওইরকম জামা পরে একদম তুমি বেরোবে না, এটা একটা খারাপ লাগে দেখতে, যে এরকম কোচকানো দুমড়ানো ওরকম জামা পরে কেউ যায়। তো
এনিওয়ে, ওই রিয়াকশনটা আমি আর ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ কালকে আমি কোনো ভিডিও শুট করিনি। কিন্তু হ্যাঁ, আজকে বাড়ি আসার পরে ওকে চেপে ধরবো যে এইটার মানে প্রপার পারিশ্রমিক আমার প্রাপ্য, তারাও আসুক তারপরে আমি বলবো। যাই হোক, আপাতত 2টো বাজছে, খেতে যাই। আজকে আবার ক্লাস আছে, আর আজকে আমার একদম ইচ্ছা নেই ক্লাসে যাওয়ার, কিন্তু যেতে হবে। তো খাবারটা গরম করি। কাল রাতে যেটা বানিয়েছিলাম সেটাই মানে পরিমাণ মতোই বানিয়েছিলাম, যাতে আজকে দুপুরবেলা আমার একবেলা হয়ে যায়। তো খাবারটা নিয়ে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। গতকাল আমরা পুরো দিনটাই নিরামিষ খাওয়া দাওয়া করেছিলাম, তাই ছিল মুগ ডাল আর তার সঙ্গে একটা পাঁচমিশালি তরকারি বানিয়েছিলাম, যেখানে ছিল সয়াবিন আর জুকিনিগুলোকে দেখো একটু পটলের মতন করে কেটেছিলাম, সেটা ছিল, আলু ছিল, আর একেবারে আদা জিরে বাটা এইসব দিয়ে রান্না করেছিলাম। ও হ্যাঁ, কয়েকটা বড়িও দিয়েছিলাম, মানে যেটা ইচ্ছে হয়েছে সেটাই দিয়ে দিয়েছি। আর ফ্ল্যাটেন্ড বিনসও আবার দিয়েছিলাম, কিন্তু সেগুলো প্রায় গলেই গেছিল। তবে ওভারঅল তরকারিটা খেতে অপূর্ব হয়েছিল জানো তো। আর এটা কোনো রকম রেসিপি ফলো করে কিন্তু করিনি, ওই মাথার থেকে যা বেরিয়েছে সেই অনুযায়ী করে গেছি। তবে পুরোপুরি একটা নিরামিষ তরকারি ছিল। আর সাথে ছিল পাঁপড় ভাজা আর বেগুন ভাজা। তবে এটা যেহেতু একটু বেশি পরিমাণে করে রেখেছিলাম আমার পরের দিনের একবেলার খাবারের জন্য, সেই জন্য আর বাকি ওই 2টো জিনিস আর প্রয়োজন নেই। ডালটা একটু পরিমাণে বেশি থাকাতে আমার বেশ ভালো লেগেছে, কারণ আমি এরকম একটু বেশি ডাল দিয়েই ভাত খেতে পছন্দ করি, যখন ডাল হয় আর কি। আর তার সঙ্গে এই তরকারিটা দিয়ে মেখে খেতে অসাধারণ লাগছিল এক কথায়। এখন প্রায় বিকেল 5:15 বাজছে, আর আমি তৈরি হচ্ছি হিব্রু ক্লাসে যাওয়ার জন্য। কিন্তু বিশ্বাস করো, আজকে আমার একটুও যেতে ইচ্ছে করছিল না। মানে আজকে শুধুমাত্র মনে হচ্ছিল রেস্ট করি, একটা কোনো গল্পের বই পড়ি, অথবা একটুখানি কোনো সিরিজ দেখি, মানে একদম শুয়ে বসে থাকতে ইচ্ছে করছিল। কিন্তু যেহেতু প্রথম থেকে মানে জবের থেকে এই হিব্রু ক্লাসটি শুরু করেছি, তবে থেকে একদিনও কিন্তু কামাই করিনি। তাই ভাবলাম যে না, উঠেই পড়ি, আর জামা কাপড়টা একবার পরে যদি বেরিয়ে পড়ি রাস্তায়, তখন আর আমার কিছু মনে হবে না। আর হ্যাঁ, এই যে মুখটা দেখছো এরকম করে চাটা খাচ্ছি, চাটা অ্যাকচুয়ালি ভালো খেতে নয়, সৌরভ এনেছে এক ধরনের গ্রিন টি, সেইটাই খাচ্ছিলাম। আর এই যে ঘড়িটা দেখছো, আজকে হঠাৎ করে মনে হলো যে এইটাই আমার নিজের টাকায় কেনা প্রথম ঘড়ি ছিল জানো। আর প্রায় আজ এটার বয়স হচ্ছে 11 বছর। ঘড়ি, তারপর শাড়ি, এই জিনিসগুলো এমন একটা জিনিস, এর সঙ্গে বহু বছরের যেন একটা আত্মীয়তার যোগ থাকে। ব্যাস, আমি তৈরি হয়ে গেছি, আর এই ব্যাগ ট্যাগ নিয়ে একেবারে রেডি। 5:30 নাগাদ না বেরোলেও চলতো, মানে আরেকটু পরেও হয়তো বেরোনো যেত। তারপরেও ভাবলাম যে থাক, একটু না হয় হেলতে দুলতেই যাই, মানে আস্তে আস্তে রাস্তা দেখতে দেখতেই না হয় যাই, খুব বেশি তাড়া করব না, আর তাড়াতাড়ি হাঁটবও না। সেই জন্য হাতে সময় নিয়েই বেরোলাম। সৌরভের সাথে থাকতে থাকতে আর ওর জুতো কেনার প্রতি একটা সাংঘাতিক ভালো লাগার জন্যই হয়তো আমারও কেমন যেন একটা স্নিকার্সের প্রতি ভালোবাসা জন্মে গেছে। বিশেষ করে এই কনভার্স জুতোটা যখনই পরি, এত ভালো লাগে আর এত কমফোর্টেবল লাগে। সত্যিই এখন যদি আমাকে অন্য কোনো জুতো কেউ কিনতে বলে, মানে ধরো স্টেলেটো যদি পরতে বলে বা কিনতে বলে, আমি কিন্তু দুবার ভাববো। ক্লাস সেরে একসঙ্গে বাড়ি ফিরলাম, আর তারপরেই যেটা নিয়ে বসলাম সেটা হলো চা। আর চায়ের সঙ্গে একটু খিদেও পাচ্ছিল, সেই জন্য ভাবলাম যে একটু চিপস তো রয়েইছে, সেই সৌরভ আগের দিন নিয়ে এসেছিল বাড়িতে, সেই চিপস আর একটা ওয়েফারের প্যাকেটে কয়েকটা ওয়েফারও ছিল, সেই নিয়ে একটুখানি বসলাম। আর এই চিপসটা খানিকটা ওই লেজের ম্যাজিক মশালা যে ফ্লেভারটা আছে, নীল রঙের প্যাকেট, সেইটার মতন কিছুটা খেতে। তবে এটাও মানতে হয় যে ওইটার টেস্টটা একদম অন্য রকম, সেই রকম স্পাইস লেভেল এটার মধ্যে কিছুই নেই। তবে হ্যাঁ, খেতে খারাপ না। আর এই ওয়েফারটাও বেশ ভালো ছিল, এটার মধ্যে যে চকলেটটা দেওয়া ছিল সেটা কিন্তু ডার্ক চকলেট ছিল, যার জন্য একটু হলেও তিতকুটে একটা ব্যাপার ছিল। আচ্ছা, তোমরা কারা এরকম কোনো একটা জিনিস খাবার হয়ে গেলে, মানে খাওয়াটা শেষ হয়ে গেলে র্যাপটাকে এরকম ভাঁজ করে রাখো বলো তো? আমার এটা না একটা বরাবরের অভ্যেসে দাঁড়িয়েছে, সেই ছোট বয়স থেকে। আমি জানি ওটা আমি ডাস্টবিনেই ফেলবো, কিন্তু তার আগে এরকম ভাঁজ না করলে আমার কেন জানি না মনে হয় যে সেই আত্মতুষ্টিটা হলো না। আর আরও একটা দুঃখের ব্যাপার তোমাদের বলি, সেই যে দেশ থেকে দার্জিলিং চা নিয়ে এসেছি, তার একটা কৌটো প্রায় শেষের পথে। আরেকটা কৌটো অবশ্য রয়েছে, কিন্তু ওই যে একটা কৌটো শেষ হয়ে যাচ্ছে, সেটা দেখে একটু মনটা খারাপই লাগছিল। বিশেষ করে চাটা যখন দেখে দেখে খাচ্ছিলাম, তখন আরও যেন এই জিনিসটা মনে হচ্ছিল। অনেকদিন বাদে সৌরভ ফ্রিলি বসে আমার সঙ্গে চা খাচ্ছে। দাঁড়াও, ওকে এবার একটুখানি চেপে ধরা যাক। নিজে সৌরভ অনেকদিন বাদে আমার ভিডিওতে কথা বলার জন্য এসছে।
অন্য সময় ওকে কথা বলতে দেখা যায় না, প্রচন্ড গম্ভীর মুখ করে থাকে। আচ্ছা, যে এই যে তোমার 25খানা জামা আমি ইস্ত্রি করেছি, আয়রন করেছি, এটা নিয়ে তুমি কি বলবে? দেখো, তুমি ভিডিও বানাও না, তোমার আলাদা করে আমাকে কৃতজ্ঞতা স্বীকারের কোনো প্ল্যাটফর্ম নেই। আমি অবশ্য করেছি রিসেন্টলি একটা ভিডিওতে, বলেছি যে আমি তোমার কাছে খুবই কৃতজ্ঞ ইত্যাদি ইত্যাদি। এই যে তুমি ধরো আমাকে নিয়ে এসছো বিদেশে, এত কিছু আমি এক্সপ্লোর করতে পারছি। তো এখন তোমার মানে এখানে কি আনুষ্ঠানিকভাবে একটা কৃতজ্ঞতা তোমাকে কি জানাতে হয় এই পারপাসে? তুমি বলো। ওকে, প্রথমে আমি এখানে একটুখানি রেকটিফাই করে দেবো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি নিয়ে আসিনি তোকে, আমরা একসাথে এসেছি, সেটা একটা হলো। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে একটা তো আমি মানে এটার জন্য ধন্যবাদ দেবো যে আমার যে 25টা জামা ওখানে রয়েছে সেইটা আমাকে রিমাইন্ড করানোর জন্য, কারণ আমার কাছে এই ডেটাটা ছিল না। তুমি নিজে বোধহয় অনেক কটা শার্ট জানো না, মানে এখনো যেটা তুমি পরে আছো তুমি এটার কথাও ভুলে গেছিলে। এবং ডেটা নিয়ে সবসময় কাজ করতে ভালোবাসি আমি, তো এই ডেটাটা পেয়ে আমি খুব ধন্য। 25টা জামার ইনফরমেশনটা মানে খুবই আমার একটা ভালো লেগেছে, এই জন্য আলাদা করে থ্যাঙ্কস। আচ্ছা, বেশ। তারপরে এই বাকিটা বলো। যে ইস্ত্রি বা আয়রন করার ব্যাপারটা তো রয়েছে, তবে মানে সেটাতে আমি জানি না, মানে অনেকদিন পরে এতগুলো জামা একসাথে ইস্ত্রি করা অবস্থায় দেখলাম আমার নিজের আলমারিতে, সেটা ভেবে আমার ভালো লাগছে। অ্যাপার্ট ফ্রম রান্না এন্ড ইস্ত্রি, মানে রান্না করাতে তো তুমি তো এটা মাঝে মাঝেই বলো বিভিন্ন জায়গাতে যে আমার রান্না করার কারণে তুমি অ্যাটলিস্ট একটু ভালো মন্দ বিদেশে বসে খেতে পারো। তো আর কি রয়েছে যেটা থেকে মানে তুমি আর কি বলতে পারো যে হ্যাঁ মানে তুই আছিস বলে আজকে এই জিনিসটা বেশ ভালোভাবে হচ্ছে, আমি সত্যি খুব গ্রেটফুল। এটা তুমি কিভাবে, কারণ আমার নিজের তো কিছুই মানে আমি সেন্স করতে পারি না, তুমি কিভাবে বলবে? ওকে, এটা একটা মানে ভালো ভ্যালিড প্রশ্ন, কিন্তু এটার উত্তরটা অনেক রকম ভাবে দেওয়া যায়। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ওরকম একটা বা দুটো বিষয় তুলে ধরে যে এইটার জন্য কৃতজ্ঞ, এইটার জন্য অতটা কৃতজ্ঞ নয়, এটার জন্য একদমই কৃতজ্ঞ নয়, ওইভাবে র্যাঙ্কিং তো ঠিক করা যায় না, সেটা করা উচিতও নয়। ওভারঅল একসাথে আমরা থাকি, সেটাতে আমরা দুজনই দুজনকে বাঁচিয়ে রাখি, এটা একটা সিম্বায়োটিক রিলেশনশিপ সেই অর্থে দেখতে গেলে। তো সেই জায়গা থেকে অবশ্যই মানে গ্রেটফুল ফর দ্য সিম্বায়োসিস। উড়িয়ে বাবার না, এরপরে আমার আর কিছু বলার নেই। যে খুশি হয়েছে এটার জন্য আমারও ভালো লাগছে, কিন্তু এই শুধুমাত্র কৃতজ্ঞতা স্বীকারে তো আমি থামবো না, মানে এটার জন্য একটা পারিশ্রমিক তো কিছু লাগে। তুমি বলো যে প্রত্যেকটা ইস্ত্রির পেছনে একটা করে ধরো দাম ধরা হয়, আমি সেটাকে এখন ধরছি না। মানে ধরো আমাদের বাড়ির কাছে এক একটা জামা ধরো 6 টাকা করে নেয় ইস্ত্রি করতে, লোকাল যে দাদা আছে তিনি যে করে দেন। তো সেক্ষেত্রে সেইটার পরিবর্তে তুমি আমাকে কি পারিশ্রমিক এটার জন্য দিতে পারো? আচ্ছা, এক্ষেত্রে প্রশ্নটা হয়ে যাচ্ছে যে মানে ইস্ত্রিটা প্রফেশনালি করা নাকি প্রফেশনালি করা নয়, কারণ সেখানেই দাম বা সেখানেই পারিশ্রমিকের একটা কথা আসে। কিন্তু এখানে আমাদের ব্যাপারটা তো ঠিক ওরকম নয়, প্রফেশনাল ব্যাপার নয়, এটা রাদার অনেক পার্সোনাল স্পেস, অনেক প্রচুর চালাকি করে তুমি খেলছো। আমি এখানে আর কোনো কথা বলতে চাই না। এখানে অ্যাকচুয়ালি দাম ওইভাবে বাঁধা যাবে না, তো এটা মানে টেকনিক্যালি ইম্পসিবল। তুমি খুব আর কি তোমার যে মাথায় বুদ্ধি আছে সেটা এর থেকে প্রমাণিত। তুমি যে এরকম এই কথাটা তুমি বললে, তুমি উল্টে বলতে পারতে যে হ্যাঁ ঠিক আছে একদিন চল খাইয়ে দিচ্ছি ভালো জায়গায়, বা চল একদিন শপিং করাই গিয়ে একটুখানি। কারণ দেখো আমার কোনো দাবি দেওয়া নেই, এটা তো ফ্যাক্ট, এটা তুমিও স্বীকার করো, আমাদের কারোরই নেই, কারোর কোনো দাবি দেওয়া নেই। আমরা শুধু একটু হ্যাঁ ভালো মন্দ খেতে ভালোবাসি, হয়তো এটা সেটা আমরা নিজেরাও ইয়ে করি, কিন্তু তাও বাদে তুমি যে বলবে যে হ্যাঁ এটার জন্য একটা পারিশ্রমিক পাওনা রয়েছে বা তোকে একটা গিফট দেবো এরকম, কিন্তু আমি তো এটাকে আর শ্রম হিসেবে দেখছি না, এটা তো একসাথে, এটাই তো একসাথে থাকা। আমার কথা বাড়ানোই উচিত নয় তোমার সাথে, আমার এখানেই থেমে যাওয়া উচিত। এটাই তো একসাথে থাকা। ঠিক আছে গো, এটাকে আর শ্রম হিসেবে আমি দেখছি না, ভুল করে ফেলেছি, তোমাকে প্রশ্ন করে আসবে না। না, ভুল করে ফেলেছি। না, সিরিয়াস নোট, আরো একটা জিনিস তোমার কাছে, মানে যেহেতু তুমি আমার ভিডিওতে খুব একটা রেগুলার আসতে পারো না, তো এই মাসে আমার মানে চ্যানেলের 1 বছর পূর্তি হতে চলেছে খুব শীঘ্রই একদম। তো আমরা কি সেটার নিয়ে কোনো সেলিব্রেশন করতে পারি? এটা তোমার কাছে একটা খুব বড় ব্যাপার, কারণ সেদিন আমার খুব একটা রান্না বান্না করার নিজের ইচ্ছে নেই। না না, নিশ্চয়ই রান্না বান্না না করে বাইরে খেলাম, এটা তো খুবই বেসিক একটা ফর্ম অফ সেলিব্রেশন, এটা অবশ্যই করা যেতে পারে। আমাদের আরো ভাবতে হবে আমরা আর কি কি করতে পারি, তবে এটা একটা বিরাট বড় ব্যাপার। অবশ্যই আমরা যখন শুরু করেছিলাম বা যখন শুরু হয়েছিল গোটা ব্যাপারটা, মানে ইনসেপশনও হয়েছিল ইভেন আইডিয়াটার,
তখনও আমরা জানতাম না যে মানে এত ভালো একটা সাড়া পাওয়া যাবে, এত মানুষের ভালোবাসা পাওয়া যাবে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমার মনে হয়। তো সেই জায়গা থেকে অবশ্যই এটা অবশ্যই সেলিব্রেট করার মতোই একটা বিষয়। ঠিক আছে, ডেফিনেটলি দেখা যাবে, এখনো যদিও একটু দেরি আছে। হ্যাঁ, এখনো সময় আছে আমাদের কাছে। হ্যাঁ, কিন্তু এই মাসেই হবে সেটা আর কি। একদম। আর সেলিব্রেশন এরকমও নয় যে সেটা একদিন হঠাৎ করে একটা সন্ধ্যাবেলায় করলাম, মানে একটা মানে এক সপ্তাহ জুড়ে সেলিব্রেশন। ও বাবা, ঠিক আছে গো, আর আমি আর বলছি না। যাই হোক, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে এই সময়টুকু দেওয়ার জন্য, তোমার মূল্যবান সময়ের থেকে কিছুটা দেওয়ার জন্য। সেরকম একেবারেই নয়, আমি এই ছোট্ট স্ক্রিনে এই জায়গাটুকু পেয়ে নিজেকে ধন্য মনে করি। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, নাও চাটা শেষ করো, খাও। শুনলে তো সৌরভের কথা কিরকম প্যাচে ফেলে, একমাত্র ওর সঙ্গে কথা বলেই বোঝা যায়। যাই হোক, আমি আজকে রাত্রিবেলায় ডিনারের জন্য বানাচ্ছি চাউমিন। মানে সেই বাঙালি মতে যেরকম চাউমিনটা আমাদের মায়েরা করে থাকেন না, মানে এক পেট খিদে নিয়ে আমি কোথাও থেকে ধরো এসেছি বাড়িতে, মাকে বললাম যে মা একটুখানি কিছু খেতে দাও, মা ফট করে একটু চাউমিন বানিয়ে দিল সন্ধেবেলার টিফিনের জন্য অথবা স্কুলের টিফিনের জন্য। সেই আলু পেঁয়াজ আর ডিম দিয়ে চাউমিন, সেইটাই আজকে বানিয়ে খেতে প্রচন্ড ইচ্ছে করলো। এখানে থাকতে এর আগেও আমি একবার বানিয়েছিলাম, কিন্তু যাই বলো না কেন মা যেভাবে আর কি বানিয়ে দেয়, মানে প্রত্যেক বাড়িতেই মায়েরা যেভাবে বানায় এই চাউমিনটা, সেই রকম টেস্টটা কিন্তু আমি খুব একটা আনতে পারি না। আমার মনে হয় এর প্রধান এবং অন্যতম কারণ হলো আমি অনেক কিছু জিনিস এদিক ওদিক থেকে অ্যাড করি। কিন্তু দেখেছি যে মা যখন এই চাউমিনটা করতো, শুধুমাত্র নুন আর গোলমরিচই কিন্তু মোস্টলি অ্যাড করতো, আর তার সঙ্গে আলু পেঁয়াজ আর ডিম, আর কিন্তু সেরকম কিছুই অ্যাড করতো না। ও হ্যাঁ, আরও একটা জিনিস অ্যাড করতো, সেটা হচ্ছে যে অসম্ভব স্নেহ, মায়া আর মমতা, যার জন্যই বোধহয় টেস্টটা একেবারে অন্যরকম হতো। আর এই যে দেখছো আমি এখানে নুন গোলমরিচ অব্দি দিয়েছিলাম, ঠিক ছিল, তারপরে আবার একটুখানি আমি সামান্য নামমাত্র হলুদ দিয়েছি। আর এইটা না দিলে আমার মনে হয় যে সেই জিনিসটা বোধহয় আমি আনতে পারবো না, মানে টেস্টটা আমার মতন করে খুব একটা ভালো হবে না। সেটা হলো এই ম্যাগি মশালায় ম্যাজিক। তবে হ্যাঁ, আরও একটা দুঃখের জিনিস, সেটা হচ্ছে এই স্যাশেটা আর একটা মাত্র পড়ে রয়েছে। আমি আবার নেটে একটুখানি সার্চ করলাম যে ম্যাগির মশলা কি করে বাড়িতে বানানো যায়। মানে এতটাই আর কি মন খারাপ হয়ে যায়। টেলাভিভের ওই দোকানটায় মাঝে মাঝে শুনেছি যে ম্যাগি পাওয়া যায়, কিন্তু আমরা যতবারই গেছি কোনোবারই কিন্তু ম্যাগি দেখতে পাইনি। ওয়াই দেখেছি, সেটা নিয়েও এসেছি, কিন্তু ম্যাগিটা পাওয়া যায়নি। তাই সেটার জন্য একটুখানি মনটা তো কষ্ট কষ্ট হয়েই রয়েছে। চেষ্টা করব যদি বানানো যায় মশলাটা বাড়িতে। আমার চাউমিনটা প্রায় হয়েই এসছে, তবে আরও দুটো জিনিস আমার মনে হচ্ছে এটাতে অ্যাড করলে আর একটু ভালো খেতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে একটুখানি টমেটো কেচাপ দেবো, আর তার সঙ্গে ওই ওয়েস্টার সস যেটা রয়েছে ওটা আমি অনেক সময়তেই চাউমিন পাস্তা এইসবে দিয়ে থাকি, আর বেশ স্বাদটা অন্যরকম হয়, একটু চাইনিজ একটা ব্যাপার আসে। তো সেই ওয়েস্টার সসটাও অল্প করে দিয়ে দিলাম, আর একদম শেষে ওই ডিমটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি আর এখন ঘেটে দেবো না, না হলে সার্ভ করার সময়তে ডিমগুলোকে আর খুঁজেই পাওয়া যাবে না, কোথায় যেন তারা তলিয়ে যাবে। রাতের খাবার নিয়ে চলে এসেছি, রয়েছে এই যে চাউমিন, আর তার সঙ্গে 2.5টা করে সসেজ রয়েছে। ওই চিকেন সসেজ যেটা আনা হয়েছিল, একবার প্যাকেটটা ওপেন হয়ে গেলে তাড়াতাড়ি খেয়ে নিতে হয়, কারণ খুব বেশি রেখে দিই না আমরা। তো সেই জন্য এটাও আজকে একটুখানি সঙ্গে কিছু লাগে খেতে, তাই ফ্রাই করে নিয়েছিলাম। আমার অবশ্য না হলেও চলে, কিন্তু সৌরভের আবার একটুখানি মন টন খারাপ হয়ে যায় যে শুধু চাউমিন, সাথে কিছু নেই। সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, এইটাই না হয় ভেজে ফেলা যাক। আর সত্যি টেস্টটা কিন্তু আজকে চাউমিনের বেশ ভালোই খেতে হয়েছিল। তবে আবারও বলবো যে ওই যে একটা সাদাটে চাউমিন আমাদের বাড়িতে মায়েরা করে থাকেন, ওইটা একেবারে অন্য লেভেলের। আমরা রাতের খাবার খেতে খেতে কিছু না কিছু তো দেখেই থাকি টিভিতে, তাই এই ওয়েব সিরিজটা দেখছিলাম, প্রাইমে এসছে, মানে অ্যামাজন প্রাইমে। আর এর নাম হলো গ্রাম চিকিৎসালয়। পঞ্চায়েত যারা ক্রিয়েট করেছে, মানে টিভিএফ, তাদেরই কিন্তু এটা ক্রিয়েশন। ভালোই লাগছিল, কিন্তু শেষ এপিসোডটা কিরম যেন একটা সব গুলিয়ে দিল, তখন আর একদম ভালো লাগছিল না। আর সাথে আমরা একটুখানি ম্যাঙ্গো জুসও নিয়ে নিয়েছি। এটা খেতে খেতেই তাহলে আজকে ভিডিওটা এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।